আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব গাজা যুদ্ধবিরতি অগ্রগতি নিয়ে কাতারের প্রধান মধ্যস্থতাকারী হতাশ। জানিয়ে দিব ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। এরপর রয়েছে গাজায় বিমান হামলায় নিহত ৫৪, আরও চাপ সৃষ্টির নির্দেশ নেতানিয়াহুর। সর্বশেষ থাকছে যুদ্ধবিরতি ঘোষণা দিয়েও মানছেন না পুতিন, জেলেনস্কি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজা যুদ্ধবিরতি অগ্রগতি নিয়ে কাতারের প্রধান মধ্যস্থতাকারী হতাশ। গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার অগ্রগতির ধীর গতিতে হতাশা প্রকাশ করেছেন কাতারের প্রধান মধ্যস্থতাকারী মোহাম্মদ আল খুলাইফি। ইসরায়েল ১ মাস আগে আবারও গাজায় হামলা শুরুর পর সর্বশেষ আলোচনা পর্বটি কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। শুক্রবার এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে আল খুলাইফি বলেন, আলোচনার প্রক্রিয়াটি মাঝে মাঝে অত্যন্ত ধীরগতির হয়ে যাচ্ছে, যা আমাদের হতাশ করছে। এটা একটি জরুরি বিষয়। যদি সামরিক অভিযান প্রতিদিন চলতে থাকে, তাহলে এখানে মানুষের জীবন হুমকির মুখে পড়বে। যুক্তরাষ্ট্র ও মিশরের সঙ্গে কাতার গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি করিয়েছিল, যা ১৯ জানুয়ারি কার্যকর হয় এবং এর ফলে প্রায় ১ বছরের যুদ্ধ মূলত বন্ধ হয়। যুদ্ধটি শুরু হয়েছিল ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার মধ্য দিয়ে। যুদ্ধবিরতির প্রাথমিক পর্যায়টি মার্চের শুরুতে শেষ হয়, কারণ এরপর দুই পক্ষই পরবর্তী পদক্ষেপ নিয়ে একমত হতে পারেনি। হামাস জানায়, তারা জানুয়ারির কাঠামোর আলোকে একটি স্থায়ী যুদ্ধ সমাপ্তির দিকে নিয়ে যাওয়া দ্বিতীয় ধাপের আলোচনা চায়। অন্যদিকে ইসরায়েল প্রথম পর্যায়টি বাড়ানোর প্রস্তাব দিলেও ১৮ মার্চ আবার গাজা জুড়ে বিমান ও স্থল হামলা শুরু করে। তার আগে তারা সহায়তা প্রবেশও বন্ধ করে দেয়। হামাস বৃহস্পতিবার রাতে জানায়, তারা ইসরায়েলের সর্বশেষ ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করবে না। ইসরায়েল ওই সময়ের মধ্যে হামাসের হাতে থাকা ১০ জীবিত জিম্মির মুক্তি চেয়েছিল। কাতারের এই প্রতিমন্ত্রী বলেন, গত কয়েকদিনে আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি, যাতে দুই পক্ষ আবার আলোচনা টেবিলে ফিরে আসে এবং তারা যে চুক্তি একসময় মেনে নিয়েছিল তা আবার সক্রিয় হয়। এই কঠিন বাস্তবতা সত্ত্বেও আমরা আমাদের অঙ্গীকারে অটল থাকব। দীর্ঘ মধ্যস্থতা প্রক্রিয়ায় কাতার ইসরায়েল ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরাসরি সমালোচনার শিকার হয়েছে। নেতানিয়াহুর অন্তত ২ উপদেষ্টা কাতার সরকারের কাছ থেকে অর্থ গ্রহণ করে দোহাকে ইসরায়েলের অভ্যন্তরে লাভবান করার অভিযোগে অভিযুক্ত হয়েছেন এবং এ নিয়ে একটি ফৌজদারি তদন্ত শুরু হয়েছে। ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছেন হাজারো মানুষ। ট্রাম্পের নেওয়া সাম্প্রতিক কিছু নীতির প্রতিবাদে শনিবার একযোগে দেশটির ৫০ রাজ্যে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। সংবাদ মাধ্যমটি বলছে, আন্দোলনটির নাম ছিল ৫০-৫০-১, অর্থাৎ ৫০টি অঙ্গরাজ্যে ৫০টি প্রতিবাদ, একটাই আন্দোলন। আমেরিকার স্বাধীনতাযুদ্ধ শুরুর ২৫০তম বার্ষিকীর সঙ্গে মিলিয়ে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভে অনেককে নো কিংস নো কিংস লেখা পোস্টার হাতে দেখা যায়, যেটা ব্রিটিশ রাজতন্ত্র বিরোধী আমেরিকান বিপ্লবের প্রতীকী চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। হোয়াইট হাউস, টেসলা গাড়ির বিক্রয় কেন্দ্রসহ বহু শহরের কেন্দ্রস্থলে বিক্ষোভ করেন মার্কিনরা। বিক্ষোভের সবচেয়ে বড় ইস্যু ছিল ট্রাম্পের অভিবাসন নীতি। বিক্ষোভকারীরা ভুলক্রমে এল সালভাদরে নির্বাসিত কিলমার আবরেগো গার্সিয়াকে ফেরত আনার দাবি জানান। এদিকে জনমত জরিপে ট্রাম্পের জনপ্রিয়তা কমছে। গ্যালাপের সর্বশেষ জরিপ অনুযায়ী ট্রাম্পের জনপ্রিয়তা কমে দাঁড়িয়েছে ৪৫%, যেখানে গত জানুয়ারিতে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার শুরুতে এই হার ছিল ৪৭%। একই সময়ে ১৯৫২ থেকে ২০২০ পর্যন্ত যেকোনো প্রেসিডেন্টের গড় প্রথম কোয়ার্টার জনপ্রিয়তা ছিল ৬০%। শনিবার বিক্ষোভকারীরা ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিওজি নামক ট্রাম্প প্রশাসনের এক প্রকল্পের বিরুদ্ধেও কথা বলেন। সরকারি ব্যয় এবং চাকরি কমানোর উদ্দেশ্যে এই সংস্থাটি তৈরি করা হয়েছে। এছাড়া তারা এল সালভাদরের নাগরিক আব্রেগো গার্সিয়াকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনতে মার্কিন প্রশাসনের অনিচ্ছার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এদিকে শনিবার যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভগুলো বেশিরভাগ ক্ষেত্রেই শান্তিপূর্ণ হলেও কিছু জায়গায় উত্তেজনা দেখা দিয়েছে। এক ঘটনায় ডেমোক্র্যাট কংগ্রেসম্যান সুহাস সুব্রামানিয়াম এক ট্রাম্প সমর্থকের সঙ্গে তর্কে জড়ান, যার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। গাজায় বিমান হামলায় নিহত ৫৪,
আরও চাপ সৃষ্টির নির্দেশ নেতানিয়াহুর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে আরও 54 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। এমন অবস্থায় হামাসের ওপর আরও চাপ সৃষ্টির নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, শনিবার দিনভর গাজায় ইসরায়েলি বাহিনী বোমাবর্ষণ অব্যাহত রেখেছিল এবং এর ফলে কমপক্ষে 54 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 51,150 ছাড়িয়ে গেছে। অপরদিকে হামাস আরেকটি অস্থায়ী যুদ্ধবিরতির জন্য ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান করায় এবং বন্দীদের মুক্তির বিনিময়ে সংঘাতের অবসানের জন্য চুক্তির দাবি জানানোর পর নেতানিয়াহু গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। নেতানিয়াহু হামাসের ওপর চাপ বাড়ানোর জন্য হামলা জোরদার করার নির্দেশ দেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে আরও 54 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। এমন অবস্থায় হামাসের ওপর আরও চাপ সৃষ্টির নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর আল জাজিরার অপরদিকে হামাস আরেকটি অস্থায়ী যুদ্ধবিরতির জন্য ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান করায় এবং বন্দীদের মুক্তির বিনিময়ে সংঘাতের অবসানের জন্য চুক্তির দাবি জানানোর পর নেতানিয়াহু গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। নেতানিয়াহু হামাসের ওপর চাপ বাড়ানোর জন্য হামলা জোরদার করার নির্দেশ দেন। গাজা উপত্যকায় 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে 51,157 জনে পৌঁছেছে বলে শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এছাড়া আহতের সংখ্যা বেড়ে 1,16,724 জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারেননি। যুদ্ধবিরতি ঘোষণা দিয়েও মানছেন না পুতিন, জেলেনস্কি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খ্রিস্ট ধর্মের উৎসব ইস্টার উপলক্ষে 30 ঘণ্টার অস্ত্রবিরতি ঘোষণা করেও সেটি মানছেন না বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অস্ত্রবিরতির সময়সীমার মধ্যে ইউক্রেনে আক্রমণাত্মক অভিযান চলছে বলে জানিয়েছেন জেলেনস্কি। খবর বিবিসির। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে জেলেনস্কি লেখেন, এখন পর্যন্ত এটি মানুষের জীবন নিয়ে খেলতে পুতিনের আরেকটি অপচেষ্টা। আমাদের আকাশে শাহেদ ড্রোনের উপস্থিতি ইস্টার সানডে ও মানুষের জীবনের প্রতি পুতিনের প্রকৃত মনোভাব তুলে ধরেছে। পরে জেলেনস্কি আরেকটি এক্স পোস্টে লেখেন, রাশিয়া যদি এখন হঠাৎ করে পূর্ণ ও নিঃশর্ত নীরবতার কাঠামোয় যেতে প্রস্তুত হয় তবে তার দেশ যুদ্ধবিরতি মেনে চলবে। সেই সঙ্গে জেলেনস্কি যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরামর্শ দেন। জেলেনস্কি আরও অভিযোগ করেন, পুতিনের পক্ষ থেকে 30 ঘণ্টা হামলা না চালানোর ঘোষণা দেওয়া হলেও রাশিয়ার কুরস্ক অঞ্চল এবং বেলগোরোদে লড়াই অব্যাহত আছে। এমনকি ইউক্রেনের বিভিন্ন স্থানে এখনো রুশ ড্রোন উড়ছে, যদিও কিছু এলাকায় লড়াই বন্ধ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে জেলেনস্কি লেখেন, এখন পর্যন্ত এটি মানুষের জীবন নিয়ে খেলতে পুতিনের আরেকটি অপচেষ্টা। আমাদের আকাশে শাহেদ ড্রোনের উপস্থিতি ইস্টার সানডে ও মানুষের জীবনের প্রতি পুতিনের প্রকৃত মনোভাব তুলে ধরেছে। গতকাল শনিবার মস্কোয় রাশিয়ার সামরিক বাহিনীর চিফ অব স্টাফ ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে বৈঠক করেন পুতিন। এ সময় টেলিভিশনে সম্প্রচার করা এক বক্তব্যে পুতিন 30 ঘণ্টার ওই অস্ত্রবিরতির ঘোষণা করেন। মূলত খ্রিস্টধর্মাবলম্বীদের উৎসব ইস্টার সানডে উপলক্ষে এ অস্ত্রবিরতি ঘোষণা করা হয়। পুতিনের ঘোষণা অনুযায়ী অস্ত্রবিরতির আওতায় স্থানীয় সময় গতকাল সন্ধ্যা 6টা থেকে আজ রোববার দিবাগত রাত 12টা পর্যন্ত ইউক্রেনে হামলা বন্ধ রাখবে রাশিয়া। তবে এ সময় ইউক্রেনের পক্ষ থেকে সম্ভাব্য হামলা মোকাবিলায় নিজেদের বাহিনীকে পুরোপুরি প্রস্তুত থাকারও নির্দেশ দেন পুতিন।